2025 সালে আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষ করবেন। এই তেলাপিয়া চাষের আগে নার্সারি পুকুর প্রস্তুত করতে হয় এবং কি চাষের পুকুর প্রস্তুত করতে হয়। এই নার্সারি পুকুর প্রস্তুত করতে গিয়ে আপনি খুব ভালো করে প্রস্তুত করছিলেন এর আগের বছর, কিন্তু আপনি এরকম ভাবে পোনা টিকাইতে পারেন নাই। অনেক খামারি আছেন বিভিন্ন প্রকার রেনু চাষ করে থাকেন, তাদের পুকুরে রেনু টিকে না। অর্থাৎ ভালো মানে রেনু কিনে নিয়ে আসলেন, ভালো মানে পোনা কিনে নিয়ে আসলেন, কিন্তু তারপর রেনু টিকতেছে না, রেনু টিকার হার কমে যাচ্ছে। কারণ কি, আপনি এই রেনু ছাড়ার আগে বা পোনা ছাড়ার আগে আপনি কি করেন নাই, পুকুরটাকে ভালো করে প্রস্তুত করেন নাই। তো আজকে ভিডিওতে আমরা জানতে পারবো যে একটা রেনুর পুকুর বা নার্সারি পুকুর বা চাষের পুকুর সেটা কিভাবে প্রস্তুত করতে হয়। অর্থাৎ আপনার মেহমান আসতেছে, সেই মেহমান আসার আগে আপনি কি করবেন, আপনার ঘর দুয়ার পরিষ্কার করবেন, আপনি তার জন্য ভালো মন্দ খাবার ব্যবস্থা করবেন। অর্থাৎ আপনার রেনু এবং কি পোনা সেটাও আপনার মেহমান, তাকে যখন আপনি পরিবহন করে নিয়ে আসবেন, অবশ্যই আপনি ভালো জায়গা থেকে পোনা কিনছেন এবং কি ভালোভাবে পরিবহন করে নিয়ে আসছেন, কিন্তু আপনি পুকুরে ছাড়লেন, কিন্তু পোনা এরকম পাচ্ছেন না, রেনু এরকম টিকে না। এই যে সমস্যাটা হয়, সমস্যার পিছনে কারণ কি, আপনি এই যে নার্সারি পুকুর বা রেনুর পুকুর বা চাষের পুকুর সেটা আপনি সঠিকভাবে প্রস্তুত করেন নাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা শখ দেখানোর চেষ্টা করবো। সেই শখের ভিতরে 15 দিনের একটা শিডিউল আছে। এই 15 দিনের শিডিউল যদি কোনো খামারে যদি সঠিক নিয়মে কাজ করে দেন, আশা করব যদি 100-তে 100 করতে পারেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার পোনা টিকার হার হবে 100-তে 100। আর যদি আপনার মোটামুটি 100 থেকে 80%, 85% যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার পোনা টিকার হার 90% উপরে চলে যাবে। যেহেতু আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাই আমাদের এই শিডিউলটা মেনটেন করে তারা চাষ করে থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনি এই শিডিউলটা যদি মেনটেন করেন, আশা করবো আপনার রেনু টিকার হার আমাদের এসে তেলাপিয়ার খামারের মতো 98%, 99% বা 100% হবে। তো আশা করবো আপনি এই টেবিলটা সম্পূর্ণ দেখবেন এবং এই অনুযায়ী আপনি পুকুরটা প্রস্তুত করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসেন যে রেনুর পুকুর বা নার্সারি পুকুর বা চাষের পুকুর, সেই জিনিস আসলে কি। রেনুর পুকুর হলে ছোট একটা জায়গার ভিতরে আমরা রেনুগুলো ছাড়তেছি, যে ছোট ছোট যেহেতু পোনা বা ধানি পোনা, এগুলোর জন্য মুখের কাছে খাবার দিতে হয়। পোনার পুকুর বা নার্সারি পুকুর জিনিসটা কি, পোনার পুকুর বা নার্সারি পুকুর, পোনাটা একটু সাইজের বড় হয়, মোটামুটি ধরেন 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজ যেগুলো হয় সেটাকে আমরা পোনা বলে থাকি। এই যে পোনা আমরা নিয়ে আসলাম, এই পোনার জন্য একটা পরিবেশ দরকার হয়, যে পরিবেশে পোনাগুলো খুব দ্রুত সময় খাবারগুলো পাবে। যেহেতু তাদের খাবার চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রে তাদের দ্রুত সময় খাবার দিতে হয় এবং পুকুর ব্যবস্থাপনা ভালো রাখতে হয়। ছোট একটা জায়গার ভিতরে নার্সারি করতে হয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে নার্সারি পুকুর। তো আমরা নার্সারি পুকুর ব্যবস্থাপনা আগে জানবো। তো নার্সারি পুকুর ব্যবস্থাপনার ভিতরে প্রথম যে কাজটা করতে হবে সেটা কি, যেহেতু শীত অলরেডি চলে গেছে, তাহলে আমরা কি করবো, পুকুরটাকে একদম শুকাই ফেলবো। শুকায় আমরা পুকুরের তলদেশে মাটিটাকে আমরা ফাটাইতে দিব সূর্যের আলোতে। সূর্যের আলো যতক্ষণ পড়বে, সেক্ষেত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো যত প্রকার জিনিস আছে সেগুলো পুকুরের তলদেশে যা ছিল সেগুলো মারা যাবে। কারণ কি, সূর্যের আলো তাপটাই এরকম জিনিস যেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং পুকুরের তলদেশে মাটিটা ফাটাই ফেলবেন। ফাটানোর পর আপনি কি করবেন, এখানে একটা হাল চাষ দিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। যেহেতু মাটিটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এই জায়গায় একটা হাল চাষ দিয়ে নেবেন। হ্যাঁ, পুকুরে পানি দিলে সেটা কাদা হবে, আবার নরম হবে, ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা হাল চাষ দিবেন, সেই ক্ষেত্রে এই যে আমরা চারটা দিব, সেই চার্টের জিনিসগুলো খুব সুন্দরভাবে কাজ করবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো আপনি হাল চাষ দিয়ে নিলেন, দেওয়ার পর থেকে আপনার কাজ শুরু। প্রথম দিন আপনি কি করবেন, আপনি প্রথম দিন প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি হারে তলাদেশে একদম মাটিতে চুন প্রয়োগ করে দিবেন। এখানে কোনো পানি নাই, তলাদেশটা হাল চাষ দিয়ে দিয়েছেন, একটা ঝুরঝুরে মাটি হয়ে গেছে, সেই জায়গার ভিতরে 1 থেকে 1.5 কেজি আপনি চুন প্রয়োগ করে দিবেন। তবে চুন প্রয়োগের মাত্রাটা অবশ্যই আপনি জেনে নেবেন। মাটির পিএইচ, পানির পিএইচ এর উপর নির্ভর করে চুন প্রয়োগের মাত্রা নির্ভর করে। তবে সচরাচর সারা বাংলাদেশের মাটির পরিবেশ এরকম যে আপনি 1 থেকে 1.5 কেজি যদি আপনি পুকুরের তলদেশে মাটিতে চুন প্রয়োগ করেন, সেক্ষেত্রে সারা বছর মাছ চাষ করে আপনি শান্তিতে থাকতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন। দ্বিতীয় থেকে তৃতীয় দিন, এই 2 দিন আপনি কি করবেন, তলদেশে মাটিটা শুকাইতে দিবেন। কারণ কি, আপনি চুন প্রয়োগ করছেন, চুন প্রয়োগ করলে কি হবে, এই যে মাটির ভিতরে যে ভাইরাস, ব্যাকটেরিয়া গুলো আছে, ছত্রাক গুলো আছে, মাটির উর্বরতা বাড়ানোর জন্য যে আপনি চুন প্রয়োগ করলেন, সেই সব জিনিস তলদেশে সূর্য আলো পৌঁছাইল, একদম পানি ছাড়া, একদম যা শুকনা পুকুর, সেই জায়গায় চুন দিয়েছেন। যেহেতু হাল চাষ দেওয়া ছিল আগে, সেই জায়গার ভিতরে চুন দিয়েছেন। চুন প্রয়োগ করার পরে 2 থেকে 3 দিন যদি সূর্য আলো পৌঁছায় তলদেশে, সেই ক্ষেত্রে এই জায়গা আরো সুন্দরভাবে কাজ করবে ভাইরাস, ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলার জন্য। এবং আপনার পুকুরে মাছ চাষ যখন করবেন, সেক্ষেত্রে মাছের রোগ কম হবে, পোনার টিকার হার অনেকাংশে কিন্তু বেড়ে যাবে। তো এই জন্য বলবো, এই কাজগুলো অবশ্যই করতে হবে। চতুর্থতম দিনে আপনি কি করবেন, পুকুরে পানি প্রবেশ করাবেন। পুকুরে পানি প্রবেশ করানো শেষ হইলো, যেহেতু ছোট পুকুর, এই জায়গায় পানি প্রবেশ করতে হয়তো মোটামুটি 2 থেকে 5 ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ হয়তো 12 ঘন্টা সময় লাগতে পারে। ধরেন ছোট মোটর দিয়ে যদি পানি দেন, সেক্ষেত্রে আমি ধরলাম যে আপনার 12 ঘন্টা সময় লাগবে। এই 12 ঘন্টার ভিতরে আপনি পুকুরে পানি দেওয়া শেষ করলেন, সেই পানিটা আপনি ডিপের পানি দিতে পারেন, অথবা অন্য একটা পুকুরে পানি নিয়ে এসে আপনার এই পুকুরে দিয়েও কিন্তু পুকুর প্রস্তুত করতে পারেন। অর্থাৎ যে কোনো পানি দিয়ে আপনি কিন্তু রেনুর পুকুর বা ধানি পোনার পুকুর বা আপনি পোনার পুকুর রেডি করতে পারতেছেন। আপনি অন্য একটা পুকুরে পানি নিয়ে আসার আগে 3টা জিনিস অবশ্যই খেয়াল করবেন। 1 নম্বর হলো যে ওই পুকুরে পানিতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো যাতে না থাকে, পুকুরে পানিতে যাতে ঘোলা না থাকে, কালো যাতে না থাকে, সেই দিকে অবশ্যই খেয়াল করে নিতে হবে। পুকুর পানি সবুজ আছে এবং মাছের কোনো প্রকার রোগ ব্যাধি নাই, ওই ধরনের পুকুরে পানি আপনি নিয়ে এসে নার্সারি পুকুরে পানি দিতে পারবেন। 2 নম্বর যে জিনিসটা থাকা যাবে না, অন্য একটা পুকুর থেকে পানি নিয়ে আসতেছেন, ওই পুকুরে পানিতে মাছ ছিল, সেই মাছগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী দ্বারা আক্রান্ত হওয়া যাবে না। অর্থাৎ ওই পুকুরে মাছের যদি ক্ষত রোগ থাকে, ওই পুকুরে মাছের যদি উকুন রোগে আক্রান্ত হয়ে থাকে, সেই সব পুকুরে পানি নিয়ে এসে আপনি নার্সারি পুকুরে পানি দিতে পারবেন না। 3 নম্বর জিনিসটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, সেটা কি, আপনি অন্য একটা পুকুরে পানি নিয়ে এসে এই পুকুরে দিয়ে আসেন, সেই ক্ষেত্রে খেয়াল করবেন ওই যে পুকুর থেকে পানি নিয়ে আসতেছেন, ওই পুকুরে পানিতে যদি কোনোভাবে
বাংলা তেলাপিয়া, জংলি তেলাপিয়া বা আপনার গিফট তেলাপিয়া ছিলেন সেগুলো বাচ্চা দিয়ে ফেলছে, হরমোন যুক্ত তেলাপিয়া নিয়ে আসেন নাই, সেই তেলাপিয়া বাচ্চা দিয়ে ফেলছে, সেই তেলাপিয়ার ডিমওয়ালা পুকুর বা তেলাপিয়ার বাচ্চা দিয়ে ফেলছে, ওই ধরনের পুকুরে পানি নিয়ে এসে যদি আপনি নার্সারি পুকুরে দেন, যেহেতু ওই পুকুরের পানিটা নার্সারি পুকুরে আসলো, সেক্ষেত্রে এই নার্সারি পুকুরেও কিন্তু এই যে বাংলা তেলাপিয়া বা জংলি তেলাপিয়ার পোনা যে হয়ে গেছিল সেই পোনাগুলো কিন্তু এই পুকুরে এসে গেল। এতে করে আপনি মনোসেক্স তেলাপিয়া পোনা কিনছেন, ঠিক আছে, কিন্তু এই যে আগের তেলাপিয়া গুলা এসে আপনার এই পুকুরের অবস্থা কিন্তু 12টা বেজে দিতে পারে এবং আপনার টোটাল চাষ ব্যবস্থা মানে কিন্তু নষ্ট করে ফেলতে পারে। আবার অনেক খামার আছেন যারা নার্সারি পুকুরে পোনা ছাড়ার সময় একটু কম দামে পোনা খুঁজতে যান, এই কম দামে পোনা খোঁজা যাবে না। অবশ্যই ভালো মানের মনোসেক্স তেলাপিয়া পোনা সংগ্রহ করতে হবে এবং কি আপনার নার্সারি পুকুর যদি ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনার পোনা টেকার হারটা অনেকাংশে বেড়ে যাবে। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে, এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয়, অর্থাৎ খুচরা পোনা হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়। চতুর্থতম দিনে আমরা কি করলাম, সারাদিনের ভিতরে পানি প্রবেশ করাইলাম এবং কি বিকালবেলা আমরা কি করবো, পুকুরে জীবাণুনাশক অথবা বিকেসি অথবা ব্লিচিং পাউডার প্রয়োগ করবো। তবে যদি আমরা পুকুরে ব্লিচিং পাউডার প্রয়োগ করি সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, ব্লিচিং পাউডার প্রতি শতাংশ জায়গার জন্য 250 গ্রাম করে প্রয়োগ করব। এখন দেখেন ব্লিচিং পাউডারের বিষক্রিয়া সেটা মোটামুটি 7 দিন পর্যন্ত থাকতে পারে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর আসেন 5ম থেকে 10মতম দিন, এই দিন পর্যন্ত আমরা পানিটাকে স্থির হইতে দিব। যেহেতু আমরা ব্লিচিং পাউডার প্রয়োগ করছি, এই ক্ষেত্রে পানিটা স্থির হইতে দিলে কি হবে, এই জায়গার ভিতর ব্লিচিং পাউডার একটা বিষক্রিয়া আছে যেহেতু সেটা থেকে গেল, ব্লিচিং পাউডারের একটা রাসায়নিক কার্যক্রম চলতে থাকলো এবং কি মোটামুটি পুকুরে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক যত কিছু সব মারা গেল এবং কি পানিটা স্থির হয়ে গেল। পানিটা স্থির হলে কি হবে, এই জায়গার ভিতরে আপনি যা প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো খুব দ্রুত কাজ করবে। তো এই জন্য আমরা কি করবো, 11তম দিনে এসে প্রতি শতাংশ জায়গাতে 250 গ্রাম করে লবণ প্রয়োগ করবো। 250 গ্রাম করে লবণ প্রয়োগ করে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, 12তম দিনে এসে ব্লিচিং পাউডার যেহেতু বিষক্রিয়া 7 দিন ছিল, তাহলে আমাদের 4র্থতম দিনে আমরা ব্লিচিং পাউডার প্রয়োগ করছি। 12তম দিন মানে 7 দিন আমাদের হয়ে গেছে। 7 দিনের ভিতরে মোটামুটি আশা করা যায় বিষক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার কথা। তবে অনেক ক্ষেত্রে 10 দিন পর্যন্ত 12 দিন পর্যন্ত বিষক্রিয়া থাকতে পারে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। দেখেন এখন পর্যন্ত আমাদের পুকুর পানি সবুজ হবে এমন কিছু আমরা কিন্তু এখনো প্রয়োগ করিনি। তাহলে আমরা কি করবো, এই 12তম দিনে এসে আমরা পুকুরে প্রোবায়োটিক আছে যেটা আমাদের সাকিব এগ্রোটেকের ইকো কেয়ার, সেই ইকো কেয়ার প্রোবায়োটিক প্রতি শতাংশ জায়গার জন্য 4 ফিট গভীরতার জন্য 10 গ্রাম প্রোবায়োটিক আর 20 গ্রাম চিটাগুড়, নালি, রাব বা লাল চিনি যেটা আছে সেটা আখের লাল চিনি, সেটা আমরা প্রয়োগ করব। এই দুইটা জিনিস পাশাপাশি যতটুকু পরিমাণ পানি লাগে সেটা দিয়ে আমরা কি করব, প্রতি শতাংশ জায়গার জন্য আমরা এটা প্রয়োগ করে দিব। এই প্রয়োগটা আমরা করব ঠান্ডার সময় বিকালবেলা বা সকালবেলা প্রয়োগ করে নিব। দিনের যে কোনো সময় আমরা প্রয়োগ করতে পারবো, তবে ঠান্ডার সময় বা বিকালবেলা বা সকালবেলা প্রয়োগ করা সবচেয়ে ভালো। তাহলে আমরা 12তম দিনে প্রোবায়োটিক প্রয়োগ করে দিলাম। প্রয়োগ করার 3 দিন পরে মোটামুটি 15 দিন যখন হবে তখন দেখবো আমাদের পুকুর পানি মোটামুটি সবুজ হয়ে গেছে। কারণ কি 12তম দিনের আগ পর্যন্ত আমরা কোনো প্রকার পুকুর পানি সবুজ হবে এরকম কোনো জিনিস আমরা প্রয়োগ করিনি। এখন বলতে পারেন ভাই আমরা তো সার প্রয়োগ করে থাকি, আমাদের এখন সার প্রয়োগ করা লাগবে না, বা আমরা তো খোল প্রয়োগ করে থাকি, খোল প্রয়োগ করা লাগবে না, কোনো কিছু প্রয়োগ করা লাগবে না। আপনার পুকুর পানি সবুজ করার জন্য এত কিছু করছেন, পুকুর পানি সবুজ হয়ে গেলে এই জায়গায় জুপ্লানো ফাইটোপ্লানো তৈরি গেছে। আর তেলাপিয়া বলেন যে কোনো মাছের জন্য বলেন, সেক্ষেত্রে পুকুর পানি সবুজ হলে তার মানে ওই জায়গায় মাছের খাবার রেডি হয়ে গেছে, মাছের খাবার আছে। তো আপনি কি করলেন, পুকুর পানি সবুজ করে ফেলেন 15তম দিনে। 15তম দিনে আপনি এসে দেখবেন অবশ্যই আপনার পুকুর পানি সবুজ হয়েছে, কারণ কি আপনি এখানে ইকো কেয়ার প্রোবায়োটিকটা ব্যবহার করছেন। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো এই যে 15তম দিনে এসে আপনি পুকুরে মাছ মজুত করতে পারবেন, কিন্তু খেয়াল করবেন এই 15তম দিনে এসে আপনি ওই যে ব্লিচিং পাউডার প্রয়োগ করছেন, সেই ব্লিচিং পাউডার এখনো বিষক্রিয়া আছে কিনা সেটা আপনি দেখবেন, দেখে টেস্ট করবেন। অর্থাৎ টেস্টিং মাছ হিসেবে 10-15টা মাছ আমরা ছেড়ে দিয়ে দেখবো যে মাছগুলো টিকে কিনা। যদি মাছ টিকে সেক্ষেত্রে 15তম দিন অথবা 16তম দিনে আমরা কি করবো, আমরা পুকুরে রেণু বা পোনা ছাড়ার জন্য উপযুক্ত পুকুর হিসেবে কাউন্ট করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।